কেমন লাগবে যদি আপনার নিজের জন্মদাতা বাবা মাই আপনাকে একা ফেলে চলে যায়? ঠিক এরকমই এক বাচ্চার গল্প আজকে আপনাদেরকে শোনাবো। ভাগ্য অবশ্য তার উপর সামান্য দয়া করেছিল। এক রহস্যময় গুরু তাকে কুড়িয়ে এনে নিজের কাছে নিয়ে যান, কিন্তু আদর যত্ন দিয়ে মানুষ করার জন্য নয়, বরং এক ভয়ঙ্কর নিনজা বানিয়ে তোলার জন্য। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো, যেই গুরু তাকে আশ্রয় দিল, বড় করে তুলল, তাকেই পরবর্তীতে এই ছেলেটা কেন কোনো দয়া মায়া না দেখিয়ে নৃশংসভাবে খুন করলো? এটা কি শুধু একটা প্রতিশোধের গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? চলুন আর দেরি না করে শুরু করা যাক। হ্যালো মুভিম্যানের বন্ধুরা, আমাদের আজকের মুভির নাম নিনজা অ্যাসাসিন। আর বরাবরের মতোই আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমাদের এই গল্পের নায়কের নাম রাইজো। বয়স যখন মাত্র 8 বছর, তখনই তার জীবন একেবারে নরক হয়ে উঠেছিল। প্রতিদিন তাকে পার হতে হতো অমানসিক সব কড়া ট্রেনিং এর মধ্যে দিয়ে। তার শরীরে অসংখ্য আঘাতের দাগ স্পষ্ট বলে দিত সে কতটা যন্ত্রণাদায়ক জীবনের মধ্যে দিয়ে গেছে। এমনকি হাঁটার সময়ও পা পুরোপুরি মাটিতে ফেলা যেত না, শুধু পায়ের আঙ্গুলে ভর দিয়ে হাঁটতে হতো। ভুল করে পা মাটিতে থেকে গেলেই কপালে জুটত চরম শাস্তি। আসলে এই সমস্ত কিছুই করছিল এক রহস্যময় নিনজা সংগঠন, যাদের মূল উদ্দেশ্য ছিল বাচ্চাদেরকে ভালো মানুষ তৈরি করা নয়, বরং দয়া মায়াহীন এক একটা খুনি বা অ্যাসাসিন তৈরি করা। আর এই সংগঠনের প্রধানের নাম ছিল কিমোচি, যে কিনা রাইজোর গুরু। সে ছিল অত্যন্ত নিষ্ঠুর একজন মানুষ। তার স্পষ্ট কথা ছিল নিনজাদের কোনো দুর্বলতা থাকতে পারবে না, আর ব্যথা নাকি কেবলই ট্রেনিং এর একটা অঙ্গ। সময় কাটতে থাকে আর রাইজো ধীরে ধীরে এক ভয়ানক যোদ্ধায় পরিণত হয়। তবে এত কিছুর পরেও তার বুকের ভেতরে মানুষের ছোঁয়া কিছুটা হলেও বাকি ছিল। একবার এক লড়াইয়ে সে তার প্রতিপক্ষকে শেষ আঘাতটা করতে পারে না, আর তাতেই মারাত্মক রেগে যায় কিমোচি। সে রাইজোকে কড়া শাস্তি দিয়ে বলে, আজকে রাতে যদি বেঁচে থাকিস তাহলে কাল থেকে আবার ট্রেনিং শুরু হবে। রাইজো ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল, কিন্তু সে হার মানেনি। সে বেঁচে ফেরে। এরপর কিমোচি তাকে সব থেকে বিশেষ শিষ্য বলে মেনে নেয়। কিন্তু এই বিশেষ হওয়াটাই রাইজোর জন্য সব থেকে বড় অভিশাপ হয়ে দাঁড়ায়। প্রতি বছর তার ট্রেনিং আরো কঠিন হতে শুরু করে। চোখ বন্ধ করে মারা, না শুনে অনুভব করা। আর ঠিক এখান থেকেই রাইজোর মনে একটা প্রশ্নের জন্ম নেয়, এই অসীম শক্তি কি আসলেই সঠিক কাজে ব্যবহার করা হচ্ছে? আর এই প্রশ্নটাই যে একদিন পুরো নিনজা সংগঠনকে জ্বালিয়ে ছাড়খাড় করে দেবে তা কে জানতো। অন্ধকারে লড়াই করা একজন নিনজার জন্য সব থেকে জরুরি দক্ষতা। শুরুতে এটা কঠিন হলেও নিজের জন্মগত প্রতিভার জোরে রাইজো খুব দ্রুতই শত্রুদেরকে হারিয়ে দিতে পারত। কিন্তু এত কঠিন ট্রেনিং এর কারণে তার শরীরের সাথে তার মনও পাল্টাতে শুরু করেছিল। আর রক্তে ভেজে এই ঠান্ডা পরিবেশে রাইজোর মন একটু উষ্ণতার ছোঁয়া পায় তার জুনিয়র কিরিকোর কাছ থেকে। কিরিকো অন্য সব নিনজাদের থেকে একদমই আলাদা ছিল। সে ছিল দয়ালু আর স্বাধীনতায় বিশ্বাসী। তার ধারণা ছিল একটা গাছকেও যদি বেঁধে রাখা হয় তাহলে সেটা একদিন মারা যাবে। একদিন এক লড়াইয়ে কিরিকো জিতে যায়, কিন্তু সে রাইজোকে মারতে চায়নি। আর এই ভুলটাই তার জীবনের বড় শাস্তি হয়ে দাঁড়ায়। কিমোচি কোনো দয়া না দেখিয়ে একটা ছুরি দিয়ে কিরিকোর মুখে দাগ কেটে দেয়। মরুভূমিতে হঠাৎ ফুটে ওঠা সুন্দর একটা ফুল হঠাৎ করেই যেমন শুকিয়ে যায়, কিরিকোর অবস্থাও তেমনই হলো। তাকে একটা খাঁচায় বন্দি করে রাখা হলো। রাইজো সবকিছুই দেখছিল, কিন্তু তার করার কিছুই ছিল না। রাগ, অসহায় আর ভয় সব একসাথে মনের ভিতরে ফুটছিল। এক ঝড়ের রাতে মুষলধারে বৃষ্টির মধ্যে কিরিকো পালানোর সাহস দেখায়। রাইজো তার পেছনে ছোটে। কিরিকো তাকে বলে, চলো এখান থেকে পালিয়ে যাই। কিন্তু রাইজো থমকে দাঁড়ায়। সে বলে, আমি তো এখানেই বড় হয়েছি, এটাকে ছেড়ে কোথায় যাব? কিরিকো তার দ্বিধা বুঝতে পারে। তারপর তাকে একটা আলতো কিস করে দেয়াল টপকে অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, কিমোচি আগে থেকেই সবকিছু বুঝতে পেরেছিল। জঙ্গলে পাতা ছিল ঘাগুফাদ। কিরিকো ধরা পড়ে যায়, আর তাকে আবারও সেই নরকেই ফিরিয়ে আনা হয়। গুরুর চোখে পালানোর চেষ্টা মানেই চরম গাদ্দারি। আর এখান থেকেই রাইজোর ভেতরে কিছু একটা চুরমার হয়ে ভেঙে যায়। এখন প্রশ্ন শুধু সঠিক বা ভুলের ছিল না, প্রশ্ন ছিল মানুষ হওয়া কি সত্যি কোনো অপরাধ? এরপর কিরিকো যে শাস্তি হলো তা কোনোভাবেই ক্ষমা করার মতো নয়। পুরনো নিয়ম অনুযায়ী তার ভুলের মাসুল দিতে হলো রক্ত দিয়ে। যেই গুরু ছোটবেলা থেকেই খাইয়ে দাইয়ে তাকে বড় করেছিল, তার হাতেই চিরতরে শেষ হয়ে গেল কিরিকোর জীবন। আর সেই মুহূর্তে রাইজোর ভেতরের আসল মানুষটাও যেন মরে গেল। দেখতে দেখতে বহু বছর কেটে যায়। রাইজো নিজের বুকের ভেতরে ঘৃণা আর ক্ষোভকে শক্তি বানিয়ে তার ট্রেনিং শেষ করে। একদিন কিমোচি তাকে তার প্রথম মিশন দেয়, মোটা একটা ঘড়ি পরা শক্তিশালী লোককে মারতে হবে। রাইজো আক্রমণও করে। প্রথমে লোকটার গায়ে বিশেষ আঁচড় না লাগলেও রাইজো ছিল মারাত্মক ফাস্ট। তার গতি আর নিখুঁত নিশানা আর ধৈর্যের কাছে ধীরে ধীরে প্রতিপক্ষের শক্তি শেষ হয়ে আসে, আর রাইজো তাকে শেষ করে দেয়। রাইজো তার প্রথম মিশন সফলভাবে শেষ করায় কিমোচি খুবই খুশি হয়, কিন্তু তার তো চাই অন্ধ আনুগত্যের চূড়ান্ত প্রমাণ। তাই সে রাইজোকে আরেকটি আদেশ দেয়, একটা নিনজা মেয়ে যে পালিয়ে যেতে চাচ্ছিল এবার তাকে হত্যা করতে হবে। ঠিক একই দৃশ্য, ঠিক কিরিকোর মতোই স্মৃতি। আর মুহূর্তের মধ্যেই রাইজোর হারিয়ে যাওয়া মনুষ্যত্ব আবারও জেগে ওঠে।
চোখের পলকেই সে নিজের গুরুর উপর তলোয়ার চালিয়ে বসে। আর শিষ্য নয়, সে এখন সংগঠনের সব থেকে বড় শত্রু। চারপাশ থেকে নিনজারা আক্রমণ করে। রাইজো একাই লড়তে লাগে। সে শক্তিশালী ঠিকই, কিন্তু শত্রুর সংখ্যা ছিল অজস্র। ফলে সে গুরুতর জখম হয়। আর নিনজারা তাকে একটা উঁচু জায়গা থেকে নিচে ছুঁড়ে ফেলে দেয়। সবাই ভেবেছিল রাইজো হয়তো মারা গেছে, কিন্তু গল্প কি এখানেই শেষ? একদমই না। রাইজো বেঁচে গিয়েছিল। সে নাম বদলে, শহর বদলে একেবারে গায়েব হয়ে যায়। কিন্তু তার বুকের ভেতরে প্রতিশোধের আগুন কিন্তু নেভেনি, বরং দিন দিন তা আরো দ্বিগুণ হচ্ছিল। এই কারণেই রাইজো প্রতিদিন নিজেকে কঠোর প্র্যাকটিসের মধ্যে রাখত। সে নিজেকে এমনভাবে তৈরি করে যেন তার শরীরটা লোহার তৈরি। সে নিজেই নিজের অস্ত্র বানাতো। দুই হাতে দুটো তলোয়ার হোক বা শিকলের কোনো ধারালো অস্ত্র, চোখ বন্ধ করেই রাইজো প্রতিটা অস্ত্র নিখুঁতভাবে ব্যবহার করতে পারত। অন্ধকারের মধ্যেও তার নিশানা মিস হয় না। এটা স্পষ্ট যে প্রতিশোধের আগুন তাকে এক অন্য লেভেলে নিয়ে গেছে। এর পাশাপাশি রাইজো গোপনে তথ্য সংগ্রহ করতে থাকে। সে তার পুরনো মাস্টার আর সংগঠনের উপর নজর রাখছিল, শুধু একটা সঠিক সুযোগের অপেক্ষা, যাতে সে তার ভালোবাসার হত্যার প্রতিশোধ নিতে পারে। একদিন রাইজো এক লন্ড্রি শপে কাপড় ধুচ্ছিল। সেখানে একটা হট আর বোল্ড মেয়ে এসে তাকে একটা চাদর ভাঁজ করে দিতে বলে। কিন্তু হঠাৎ করেই সেই মেয়েটা তারপর মারাত্মক আক্রমণ করে বসে। তবে রাইজো তো সাধারণ কেউ না। দুজনের মধ্যেই শুরু হয় এক ভয়ানক লড়াই। এতটাই আওয়াজ হয় যে লন্ড্রি শপের মালিক বাইরে ছুটে আসে কি হচ্ছে দেখার জন্য। কিন্তু সে যখন ওয়াশিং মেশিনের ভেতরে তাকায়, তার চোখ কপালে ওঠার মতো। ভেতরে কাপড়ের বদলে আছে সেই মেয়েটার নিথর দেহ। এই ঘটনার পর রাইজো বুঝে যায় নিনজা সংগঠন জেনে গেছে যে সে এখনো বেঁচে আছে। অন্যদিকে আমরা দেখি ইন্টারপোলের হেডকোয়ার্টারে মিকা নামের এক সিনিয়র ইনভেস্টিগেটর ভুল করে এক পুরনো কেসের সূত্র খুঁজে পায়। সে জানতে পারে 19 শতকে একজন কোরিয়ান রানীকে হত্যা করা হয়েছিল, যার পেছনে অজুন নামের এক গোপন নিনজা গ্রুপ ছিল। আর সব থেকে চমকে ওঠার মতো বিষয় হলো এই সংগঠনটা নাকি আজও বেঁচে আছে। আর মিকা এই বিপজ্জনক সংগঠনের ব্যাপারটা জানতে পারার পর তাদের পিছু নেওয়ার সিদ্ধান্ত নেয়। আন্তর্জাতিক ট্রান্সফার রেকর্ডের ডেটা অনুযায়ী জানা যায় 1000 বছর ধরে এই সংগঠনের কন্ট্যাক্ট নেওয়ার দাম এখনো পাল্টায়নি। সব সময় যে কাউকে মারার জন্য তারা 100টা সোনার বিস্কুট নিত। আর এরা প্রায় ছোট ছোট বাচ্চাদেরকে অপহরণ করে বরফে ঢাকা পাহাড়ের ভেতরে একটা গোপন আস্থানায় নিয়ে যেত। আর সেখানে অমানসিক ট্রেনিং দিয়ে তাদেরকে সুপার অ্যাসাসিন বানিয়ে তুলত। এই সংগঠনের সব থেকে অদ্ভুত বিষয় হলো এরা আইনের তোয়াক্কা পর্যন্ত করে না। কারো কাছে যদি একটা কাটা আঙ্গুল ভর্তি খাম পৌঁছায়, তাহলে বুঝতে হবে সেই এখন তাদের পরবর্তী টার্গেট। এরা অন্ধকারে আক্রমণ করে, ঠিক ছায়ার মতো। পুরো এলাকার কারেন্ট কেটে দিয়ে ঘন অন্ধকার তৈরি করে। আর তারা এমনভাবে খুন করত যে সাধারণ মানুষ তাদেরকে মানুষ নয়, বরং ভুতুরে আত্মা বলে মনে করত। আর মিকার কাছ থেকে এইসব শোনার পর তার বস ম্যাসলোরও এই কেসে দারুণ আগ্রহ তৈরি হয়। সে মস্কোতে থাকা তার আরেক বন্ধু থেকে বিশ্বযুদ্ধের সময় এক গোপন ফাইল পায়। আর সেখানেই লেখা ছিল শত শত রাজনৈতিক হত্যাকাণ্ডের পেছনে ওই অজুনু সংগঠনের হাত রয়েছে। এই কথা শোনা মাত্রই ম্যাসলো রাশিয়ায় পৌঁছায় সেই রিপোর্ট লেখা এজেন্টের সাথে দেখা করার জন্য। কিন্তু সেখানে পৌঁছানোর পর সে জানতে পারে 2 বছর আগে ওই লোকটাকে রহস্যজনকভাবে খুন করা হয়েছে। এজেন্টের স্ত্রী ম্যাসলোকে একটা ছোট্ট বক্স দেন, যেখানে ছিল কিছু ছবি, ফাইল আর একটা টেপ রেকর্ডার, যাতে সেই এজেন্টের হত্যাকাণ্ডের দৃশ্য রেকর্ড করা হয়েছিল। ভিডিওতে এক জাপানি যুবকের চেহারা দেখা যায়, যা দেখে মিকার সন্দেহ আরো জোরদার হয় যে সত্য গোপন রাখতে এই নিনজারাই তাকে খুন করেছে। কিন্তু এত কিছুর পরেও মিকারা তখনও টের পায়নি যে সিআইএ আর মিলিটারি তাদের সমস্ত কার্যকলাপের উপর নজর রাখছিল। তাদের অফিসে হঠাৎ করেই রেড পড়ে। ম্যাসলো মিকাকে সাবধান করে দেয় যে বেশি এগোলে তাদের পরিণতিও সেই এজেন্টের মতোই হতে পারে। বাড়িতে ফেরার পথে মিকা অনুভব করে তার বাড়ির আশেপাশে কেউ নজর রাখছে, আর একটা অশুভ ভয় তার মনে দানা বাঁধছিল। সে রুমে ঢুকে দ্রুত জিনিসপত্র গুছিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই অন্ধকার থেকে একজন নিনজা বেরিয়ে আসে আর তার উপর আক্রমণ করে। কিন্তু ঠিক শেষ মুহূর্তে লোহার শিকল দিয়ে তলোয়ারটা আটকে দেয় অন্য এক রহস্যময় লোক। মিকা যেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। দুটো নিনজার মধ্যেই অন্ধকারের মধ্যে শুরু হয় এক রক্তক্ষয়ী লড়াই। শিকলওয়ালা লোকটা ছিল দারুণ শক্তিশালী। কয়েক সেকেন্ডের মধ্যেই সে তলোয়ারধারী নিনজাকে শেষ করে দেয়। আলোতে আসার পর জানা যায় সে আর কেউ নয়, আমাদের নায়ক রাইজো। আসলে রাইজো আগেই খবর পেয়েছিল যে অজুনু গ্রুপ মিকাকে মারতে চাইছে, কারণ মিকা সত্যিটা সবার সামনে আনতে চাচ্ছিল। আর তাই রাইজো মিকাকে বাঁচাতে ছুটে এসেছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় রাইজো মিকাকে একটা সেফ হাউসে নিয়ে যায়, কারণ নিনজাদের ঘ্রাণ নেওয়ার ক্ষমতা ছিল কুকুরের থেকেও তীব্র। রাইজো মিকার শরীর থেকে তার চেনা স্মেল বা গন্ধটা মুছে দেয়, যাতে শত্রুরা পিছু নিতে না পারে। এরপর সে মিকাকে বলে তার বস ম্যাসলোকে ফোন করে একটা গোপন মিটিং এর ব্যবস্থা করতে, যাতে তাদের সাহায্যে অজুনু কাবিলাকে
চিরতরে ধ্বংস করে দেওয়া যায়। কিন্তু তারা যখনই ঠিক করা জায়গায় পৌঁছায়, রাইজো কিছু একটা গন্ডগোল টের পায়। হঠাৎ চারপাশ থেকে সার্চ লাইট জ্বলে ওঠে। ভারী ভারী সব অস্ত্র নিয়ে এক বিশেষ ফোর্স রাইজোকে ঘিরে ফেলে এবং ইলেকট্রিক শক দিয়ে তাকে বন্দি করে ফেলে। মিকা তার বসকে জিজ্ঞেস করে সে কেন এমনটা করলো। ম্যাসলো তখন তাকে বলে সে উপর মহলের চাপের কারণে এটা করেছে। কিন্তু সে গোপনে মিকাকে একটা ট্র্যাকিং ডিভাইস দেয় আর বলে যখনই বিপদে পড়বে এটা অন করে দেবে, তুমি যেখানেই থাকো আমি তোমাকে খুঁজে নেব। এদিকে বন্দি অবস্থায় মিকা রাইজোর সাথে দেখা করতে যায়। সে রাইজোকে বলে ম্যাসলো আমাদের সাথেই আছে, কিন্তু রাইজো তাকে সতর্ক করে দেয় যে অনেক দেরি হয়ে গেছে। মিকা তখনই পুলিশদেরকে সাবধান করে যে ওজুনু নিনজারা আসছে, কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করে না। আর ঠিক তখনই পুরো বিল্ডিং এর কারেন্ট চলে যায়। অন্ধকার ফুঁড়ে আবির্ভাব হয় নিনজাদের দল। আধুনিক অস্ত্র থাকার পরেও সেই কড়া পাহারা ভেদ করে রক্তের নদী বইয়ে দেয় তারা। স্পেশাল ফোর্সের অফিসাররাও যেন তাদের সামনে মশা মাছি, চারিদিকে শুধু লাশ আর লাশ। এই হুলস্থুলের সুযোগে মিকা এক মরা পুলিশ অফিসারের কাছ থেকে চাবি নিয়ে রাইজোকে মুক্ত করে দেয়। রাইজো মিকাকে পার্কিং লটের দিকে নিয়ে যায় যাতে সেখান থেকে পালানো যায়। কিন্তু রাইজো বিপদের গন্ধ পায়। সে বুঝতে পারে সামনে শত্রু ঘাঁটি গেড়ে বসে আছে। সে মিকাকে আগে গাড়ি নিয়ে বের হয়ে যেতে বলে আর নিজে লড়াই করার জন্য সেখানে থেকে যায়। ঠিক যা ভেবেছিল তাই। সামনে হাজির হয় রাইজোর এক পুরনো সিনিয়র নিনজা। কিন্তু রাইজো এখন আর আগের মতো নেই। তার হাতে শিকল যেন বিদ্যুৎ গতিতে ঘুরতে শুরু করে। একটার পর একটা নিনজাকে সে মাটির সাথে মিশিয়ে দিচ্ছিল। অন্যদিকে মিকা যখন গাড়িতে এসে বসেছে, এক নিনজা গ্লাস ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। মিকার এক মুহূর্ত দেরি না করে অ্যাক্সিলারেটরের চাপ দেয় আর গাড়ি সোজা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আর কোনো মতে সে নিনজার পায়ে একটা গুলি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ঠিক তখনই পেছন থেকে ক্ষুরধার নিনজা স্টারের বৃষ্টি হয়। কিন্তু তারপরও মিকা কোনো মতে সেখান থেকে পালাতে পারে। কিন্তু অন্যদিকে রাইজোর জন্য পরিস্থিতি খুবই কঠিন হয়ে পড়েছিল। শত্রুর সংখ্যা এত বেশি ছিল যে সে একা কিছুতেই সামলাতে পারছিল না। কোনো মতে কাচের দেয়াল ভেঙে সোজা রাস্তায় এসে পড়ে সে। কিন্তু নিনজারা সেখানেও তাকে ঘিরে ফেলে। লড়াই করতে করতে এক গাড়ি এসে সজোরে ধাক্কা মারে রাইজোকে। ঠিক চরম মুহূর্তে গাড়ি নিয়ে সেখানে হাজির হয় মিকা। সে রাইজোকে তুলে নিয়ে সোজা এক হোটেলে গিয়ে ওঠে। এদিকে রাইজোর অবস্থা ছিল ভয়ানক খারাপ। সে জ্ঞান হারিয়ে ফেলছিল। মিকা নিজের প্রাণ বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায় এবং ম্যাসলো দেওয়া সেই ট্র্যাকিং ডিভাইসটা অন করে দেয়। কিছুক্ষণের মধ্যেই ম্যাসলো আর আর্মফোর্স সেখানে পৌঁছে যায়। কিন্তু রাইজো সেখানে ছিল না। ওজুনুর নিনজারা আগেই এসে রাইজোকে তুলে নিয়ে গেছে। রাইজোকে নিয়ে যাওয়া হয় পাহাড়ের ভেতরে সেই পুরনো গোপন আস্থানায়। বহু বছর পর মুখোমুখি হয় গুরু আর শিষ্য। বুড়ো কিমচি নিজের সম্মান ফেরত পেতে রাইজোকে মেরে ফেলতে চাচ্ছিল। সে তার পুরনো চাল দিয়ে রাইজোকে ভিতর থেকে ভাঙার চেষ্টা করে। লড়াইয়ের এই তীব্র মুহূর্তে রাইজোর শরীরের ভিতরে লুকিয়ে থাকা ট্র্যাকিং ডিভাইসটা বের হয়ে আসে। বুড়ো মাস্টার ব্যাপারটা বুঝতে পারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাইরে থেকে স্পেশাল ফোর্স পুরো পাহাড়ি এলাকা ঘিরে ফেলে এবং একযোগে আক্রমণ চালায়। আর এত ফায়ারিং এর মধ্যে ছাদ থেকে একের পর এক নিনজারা লুটিয়ে পড়তে থাকে। এই সুযোগে রাইজো নিজেকে মুক্ত করে নেয়। এবার দুই হাতে তলোয়ার নিয়ে রাইজো ভেতরে ঢোকে। শেষ লড়াইটা লড়তে হবে। যাদেরকে একসময় সে ভাই বলে মানত তাদেরকেই আজ এক এক করে মারতে থাকে রাইজো। এরপর তার সামনে আসে সেই বড় ভাই যে তার ভালোবাসার কিরিকোকে খুন করেছিল। প্রতিশোধের আগুন রাইজোকে আরো দ্বিগুণ শক্তি দেয়। আর সেই আগুনের জোরেই সে তার সিনিয়র নিনজাকেও নরকে পাঠিয়ে দেয়। আর এবার বাকি ছিল সবশেষে সব থেকে কঠিন লড়াই। তার নিজের গুরুর মুখোমুখি দাঁড়ায় রাইজো। কিন্তু এক চোখলা এই বুড়ো ছিল মারাত্মক লেভেলের বিপজ্জনক। আর এই বয়সেও তার আক্রমণের গতি আর তেজ ছিল এত যে রাইজো সামলে উঠতে পারছিল না। গুরু তাকে মারা থেকেও তার মন ভেঙে দিতে চাইছিল। রাইজো তার গুরুর শেখানো সমস্ত ট্রিক ব্যবহার করেও তাকে কাবু করতে পারছিল না। ঠিক যখন কিমোচি শেষ আঘাতটা করতে যাবে, অমনি সেখানে মিকা পৌঁছে যায় এবং সে গুলি চালায়। কিমোচি ঘুরে মিকার উপর পাল্টা আক্রমণ করে তাকে জখম করে ফেলে। আর মিকাকে রক্তাক্ত হতে দেখে রাইজোর ভিতরের হিংস্রতা আবারও জেগে ওঠে। সে নিজের সমস্ত শক্তি উজাড় করে দেয়। এমনকি সে অদৃশ্য হয়ে যাওয়ার সেই রহস্যময় কলাটাও শিখে ফেলে এবং বিদ্যুতের গতিতে আক্রমণ করে বুড়ো কিমোচিকে হত্যা করে। অবশেষে শেষ হয় সেই ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ। সবাই ভেবেছিল মিকা হয়তো মারা গেছে, কিন্তু ভাগ্যবশত তার হার্ট বাম দিকের বদলে ডান দিকে থাকায় সে বেঁচে যায়। সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় রাইজো সেই দেয়ালে গিয়ে ওঠে যেখানে একসময় কিরিকো এসে লুকাতো। রাইজো আজকে মুক্ত আর সে নিজের পায়ে দাঁড়িয়ে খোলা বাতাসে শ্বাস নিচ্ছে। সে বুঝতে পারে নিজের স্বাধীনতার থেকে মূল্যবান আর কিছুই হতে পারে না। ভালোবাসার মানুষকে হারানোর তীব্র যন্ত্রণা হয়তো রাইজোকে ভেতরে ভেতরে শেষ করে দিয়েছিল, কিন্তু সে তার সেই যন্ত্রণাকেই বানিয়ে নিয়েছিল তার সামনের দিকে এগিয়ে যাওয়ার সব থেকে বড় শক্তি। আমরা অনেকেই জীবনে একটু আঘাত পেলেই ভেঙে পড়ি, কিন্তু রাইজোর এই গল্পটা আমাদেরকে শেখায় প্রতিটি আঘাত আসলে নিজেকে আরো শক্তিশালী করে তোলার একটা সুযোগ। অন্ধ অনুকরণ নয়, ন্যায়ের পথে চলাটাই মানুষের আসল
ধর্ম। জীবন আপনাকে যতই অন্ধকারে ঠেলে দিক না কেন, নিজের ভেতরের আলোর শিখাটাকে কখনো নিভতে দেবেন না। এতটুকুই বলা ছিল। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকের সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন সাইদা ফারুক। তিনি বলেছিলেন, মুভি ম্যান অনেক ভালো ভিডিও বানান, আপনার থেকে কিছু শিখলে সবকিছু ভালো হতো। সবাইকে একটু দেখান আমার পোস্টটা। এই তো দেখিয়ে দিলাম ভাই। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।